নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ দুদফা ভোটের আগে দাঁত নোক বার করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আসন্ন পরাজয়ের হাতছানি তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে, দুর্বিনীত করে তুলেছে এবং আদালতের নির্দেশকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর যে প্রবণতা এতদিন রাজ্যের শাসক দলের ছিল সেটা একদম বেআব্রু হয়ে গেছে। দেখুন, মঙ্গলবার দুপুরবেলা কোলাঘাটে শুভেন্দু অধিকারী যে গেস্ট হাউসে থাকেন, সেই গেস্ট হাউসে তমলুক থানা, কোলাঘাট থানার আধিকারিকদের একযোগে যাওয়া, শুভেন্দুবাবুর অভিযোগ একটা ম্যাটাডোর করে কিছু জিনিসও ছিল, আইপ্যাকও ছিল। ওখানে চম্পক বলে একজনের কথা শোনা যাচ্ছে, পুলিশের আধিকারিক, সম্ভবত সে নন্দীগ্রামের সময় সিপিএম এর দলদাস হিসেবে কাজ করেছে। এই দলদাসরা জমানা পরিবর্তন হলেও তাদের এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সব ডিসপেন্সেশনের কাছেই ব্লু আইড বয় হিসাবে চিহ্নিত হয়ে থাকেন। এই ভদ্রলোকের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। শুভেন্দুবাবুর কাছে আদালতের রক্ষা কবচ আছে। তল্লাশি চালাতে গেলে আদালতের অনুমতি নিতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে। শুভেন্দুবাবু যখন নেই, কেউ নেই বাড়িতে, চলে গেলেন পুলিশের লোকজন, কোনো এক দুষ্কৃতী নাকি লুকিয়ে আছে ওই বাড়িতে, এরকম একটা টিপ অফ পেয়ে তারা গিয়েছিলেন। বা আমরা বুঝি না চতুর্থ পঞ্চম দফার নির্বাচনের আগে মরিয়া হয়ে শেষ কামড় দিতে চাইছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার গভীর রাতে খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতেও একইভাবে পুলিশের অভিযান, একটা প্রতারণা মামলায়। আচ্ছা, বেছে বেছে নির্বাচনের আগেই এগুলো করতে হলো। এর থেকে বোঝা যায় শাসক দলের ভয়, ক্ষমতা হারানোর আশঙ্কা কোন পর্যায়ে পৌঁছেছে। পঞ্চম দফা পর্যন্ত রাজ্যে 25টা কেন্দ্রে ভোট হয়েছে। বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট দাবি করছে এর মধ্যে 17টি আসন ইতিমধ্যে বিজেপি জয়লাভ করেছে। 6টি আসন গেছে তৃণমূলের দখলে, 2টি আসন পেয়েছে কংগ্রেস। তাহলে বাকি 17টা আসনের মধ্যে ভালো ফল না করলে তৃণমূলের মুখ রক্ষা করাই কার্যত অসম্ভব হবে। এবং যে যে জায়গায় ষষ্ঠ এবং সপ্তম দফায় ভোট, সেখানে কিন্তু অনেকগুলো আসন ইতিমধ্যে বিজেপির দখলে। তো সেই প্রেক্ষিতকে মাথায় রেখে এই নির্বাচনগুলোর আগে শুভেন্দুবাবুর গায়ে একটু কালি ছেটানো, একটু বদনাম দেওয়া, যাতে তিনি একটু কোণঠাসা হয়ে যায়। নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা নেয়, বিজেপির কর্মী সমর্থকদের মনোবল একটু ধাক্কা খাবে, যদি একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই সব কারণের জন্যই এগুলো করা। শুভেন্দুবাবু আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। তিনি বলছেন শেষ দেখে ছাড়বেন এবং ওই পুলিশের ওই আধিকারিকদের কোনো নির্বাচনের কাজের থেকে সরিয়ে দেওয়া নয়, তার দাবি তাদেরকে সাসপেন্ড করতে হবে। তাহলে দাঁত নোক কিভাবে বার করছে শাসক দল শেষ দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের জনগণের বুঝতে বোধহয় আর বাকি নেই। যাদের পায়ের তলা থেকে জমি সরে যায় তারাই এই ধরনের পদক্ষেপ করে। আর এখন প্রাইভেট লিমিটেড কোম্পানির কালীঘাটের তার দোসর হয়েছে আর একটা বেসরকারি সংস্থা। তাদের প্রচুর লোকজন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা কোথায় কি করে সে সম্পর্কে সবার মনেই ধারণা আছে। এবং ক্যামাক স্ট্রিটের ছোটবাবু ওই তাদের চোখ দিয়ে বাংলাকে দেখেন। এই সুযোগটা কাজে লাগিয়ে তারা বিভিন্ন জায়গায় যথেচ্ছাচার করে বেড়াচ্ছেন বলেও অভিযোগ আছে এবং তৃণমূলের একাংশ থেকে এই অভিযোগগুলো আসছে। দেখুন, ভূপতিনগরে বিজেপির এক এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। সেই ভূপতিনগর যেখানে আইনি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন।
কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, বয়স্ক মানুষদের বাড়ি থেকে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসেছিলেন বেলেঘাটায়, সেখানে গো ব্যাক তাপস রায় স্লোগান উঠল। বেলেঘাটার বিধায়ক আবার ওই মাখন পালের ভাবশিষ্য পরেশ পাল। কোথায় মাখন পাল আর কোথায় এই, অনেকে নাম না করে তাকে বলতেন গরু ছাগলের নেতা। তো সেখানেও গন্ডগোল হলো। সিপিআইএম প্রার্থী যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য, তাকে হেনস্থার মুখে পড়তে হলো। ওদিকে মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী, সেখানে ইট বৃষ্টি, বোতল বৃষ্টি হলো। পায়ের তলা থেকে জমি সরে না গেলে এই ধরনের কাণ্ড কারখানা কেউ করে না। তৃণমূল একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলার মানুষ এবার কিন্তু এই নৈরাজ্যের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে ডিসাইসিভ ম্যান্ডেট দিতে চলেছেন। একেবারে সাইলেন্ট রেভলিউশন হবে। অনেক তৃণমূলের কট্টর সমর্থকের বাড়িও এবার তৃণমূলকে ভোট দেবে না। তাই মরিয়া হয়ে উঠেছে। সিঙ্গেল ডিজিটে না থেমে যেতে হয়, সেই আশঙ্কা থেকেই শেষ দফার নির্বাচন তাকে উত্তেজনার চরমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক দল। তাতে যোগ দিয়েছে কিছু শাসক দল আশ্রিত দুষ্কৃতী, দলদাস পুলিশের একটা বড় অংশ। তবে কাঁচা খেলা খেলেছেন ছোটবাবু এবং আইপ্যাক। শুভেন্দু অধিকারী বাড়িতে কোর্টের নির্দেশ আছে সত্ত্বেও এভাবে চলে যাওয়ায় শুভেন্দু যে ছেড়ে দেবেন না, এটা কি ছোটবাবু জানতেন না? আসলে বিনাশকালে বুদ্ধি নাশ। বুঝতে পারছেন দেয়াল লিখনটা, পরাজয় অবশ্যম্ভাবী। তাই খড়কুটোর মতো আঁকড়ে ধরা, দলদাস পুলিশকে লাগিয়ে দেওয়া, আইপ্যাককে নামিয়ে দেওয়া, দুষ্কৃতীদের দিয়ে মিঠুনের রোড শোতে বোতল ছোড়া, ইট ছোড়া, ভূপতিনগরে বিজেপির বুথ এজেন্টদের মারধর করা, যাদবপুরে ঝকঝকে ছেলে সৃজনের প্রচারে বাধা দেওয়া, লাগাতার শাসক দল করছে এবং সব অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে। তাহলে বুঝতে পারছেন কতটা মরিয়া, কতটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় এই কাজগুলো করতে হচ্ছে। একটা বেনিফিশিয়ারি ক্লাস আর যারা তৃণমূলের উপর নির্ভরশীল জীবন জীবিকার জন্য, তাছাড়া আর কেউ এদের সঙ্গে নেই। সংখ্যালঘু কথা বলা হচ্ছে, তো সংখ্যালঘুদেরও একটা বড় অংশের মোহভঙ্গ হয়েছে। তারা কিন্তু উত্তরবঙ্গে তৃণমূলকে সেভাবে ভোটটা দেয়নি, মুর্শিদাবাদেও দেয়নি। অধীরবাবুকে হারাতে পারবেন না জেনেই কার্তিক মহারাজের নাম করে মুখ্যমন্ত্রী আক্রমণ করছে। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজের বিবৃতি দেখলাম। ওনাকে আমি খুব ভালোভাবে চিনি, আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি যথার্থই বলেছেন রামকৃষ্ণ মঠ মিশন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন। শিবজ্ঞানে জীবসেবা করাই তাদের একমাত্র লক্ষ্য। তারা মানব সেবার ধর্মে দীক্ষিত। তারা কোনো রাজনীতির মধ্যে থাকেন না এবং সর্বত্যাগী সন্ন্যাসীরা তাদের গণতান্ত্রিক অধিকারও প্রয়োগ করেন না। কিন্তু মঠ মিশনের অগণিত ভক্ত আছেন, তারা তাদের রাজনৈতিক মত যে যার মতো, তারা তাদের রাজনৈতিক মত অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সেখানে মিশন কোনো রকম কোনো নির্দেশ বা অনুরোধ পর্যন্ত জানায় না। এটাই রামকৃষ্ণ মঠ মিশনের ঘোষিত আদর্শ। অর্থনীতির অধ্যাপক বিনয় সরকার বলেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্য, এখন রামকৃষ্ণ সাম্রাজ্যের সবে সূর্যোদয় হয়েছে। যখন মধ্যাহ্ন হবে তখন দেখবেন সারা বিশ্ব জুড়ে ওই রামকৃষ্ণ সাম্রাজ্যের নাম
দিকে দিকে ধ্বনিত হবে। এই গভীর প্রত্যয়, গভীর বিশ্বাস আমার আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই রামকৃষ্ণ মঠ মিশনের একটা অংশকে মুখ্যমন্ত্রী দাগিয়ে দিলেন। কেন দাগিয়ে দিলেন বুঝতে কোনো অসুবিধা হয় না। ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে তুষ্ট করার জন্য। দেখো, আমি ইসকনকেও ছেড়ে কথা বলি না, দেখো আমি রামকৃষ্ণ মঠ মিশনকেও ছেড়ে কথা বলি না, দেখো আমি ভারত সেবাশ্রম সংঘকেও ছেড়ে কথা বলি না। ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের একটা সাক্ষাৎকার শুনছিলাম, একটা চ্যানেলে তিনি বলছেন যে নিরাপত্তার জন্য তিনি আবেদন করেছেন, সম্ভব হলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। শিলিগুড়িতে সেবক রোডে রামকৃষ্ণ মঠ মিশনের একটা জায়গায় দুষ্কৃতী হানা হয়েছে। এসব চলছে কি? সাধু সন্তরা দু একদিনের মধ্যে কলকাতার রাজপথে নামছেন। বাগবাজারে মায়ের বাড়ি, মায়ের ঘাট থেকে শুরু করে আমাদের বিধানসরণীতে গৌরমোহন মুখার্জি লেনের স্বামী বিবেকানন্দর বসত বাড়ি পর্যন্ত শুধু ভোট ব্যাংকে সন্তুষ্ট করা, শুধু ভোট ব্যাংকে সন্তুষ্ট করা, এছাড়া তার কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। এবং উনি যত এই ধরনের কথা বলবেন, ভোট ব্যাংকের সব অংশ তার এই ছলনায় ভুলবে না। ভোট ব্যাংকে তিনি তেজপাতা হিসাবে ব্যবহার করেন, তাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য কোনো পদক্ষেপ করেননি। আচ্ছা, হুমায়ুন কবির যখন বললেন যে এখানে আমরা 70%, 30% হিন্দুদের ভাগীরথীর জলে ফেলে দেব, তখন মহিষী নারীর মুখে একটা শব্দ নেই কেন? কেন প্রকাশ্য সবাই বললেন না যে আমার দলের বিধায়ক যে নক্কারজনক মন্তব্য করেছে আমি সমর্থন করি না, আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব? কেন আপনি প্রশাসনকে বলেননি ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? সাহস কি? বলছে সনাতনীদের ভাগীরথীর জলে ফেলে দেবে এই ভারতবর্ষে দাঁড়িয়ে, যেখানে 100 কোটির উপর সনাতনী। আপনি মুখে কুলু পেটে রয়েছেন ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে তুষ্ট করার জন্য, এবং সেই জন্যই রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকেও আক্রমণ করতে ছাড়ছেন না। লজ্জা করে আমাদের। কোন বাংলায় এসে আমরা দাঁড়িয়েছি? শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য সনাতনীদের একেবারে বিশ্বাস, ভরসা, আদর্শের জায়গা, তাকেও নোংরা রাজনীতির পঙ্কিল আবর্তে টেনে আনছেন নবান্নের 14 তলায়, যিনি অধিষ্ঠান করেন সেই মহিষী। এই আমার বাংলা, এই আমার বিশ্ব বাংলা। বড় বড় ছবি মাননীয়ার, এসো আমার ঘরে এসো, এই ঘরে আসবে মানুষ যেখানে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করা হয় শুধুমাত্র কট্টরপন্থী ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য? সেখানে এসো আমার ঘরে এসো বললেই হবে? কই বাংলার বিদ্বজন, কই বাংলার সুশীল সমাজ, কই কৌশিক সেন, অপর্ণা সেন, সুবোধ সরকার, সুভা প্রসন্ন, হরনাথ চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়, শ্রীজাত কোথায়? প্রতিবাদ করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যের, প্রতিবাদ করেছেন মাননীয়ার রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ওই ইসকনকে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন। লজ্জা করে না? চটি চাটতে চাটতে একেবারে মেরুদণ্ডটাকে একেবারে বিক্রি করে ফেলেছেন আপনারা। আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণ মঠ মিশনকে আক্রমণ করলেন, তার একটা অংশকে, আসানসোলে রামকৃষ্ণ মঠ মিশনকে। খোঁজ নিয়ে দেখুন আসানসোলের রামকৃষ্ণ মঠ মিশনের কত মানুষ যান, আপনার দলের নেতারাও যান, আপনার মলয় ঘটকও যান।
শত্রুঘ্ন সিনহাকে কে নিয়ে গেছিল ওখানে? যখন দেখেছেন এবার শত্রুঘ্ন জিতছেন না, ব্যাস অমনি আপনি শুরু করে দিলেন। ঠিক বহরমপুরে অজিত চৌধুরীকে এবারেও আপনি বাগে আনতে পারলেন না বলে কার্তিক মহারাজকে আক্রমণ করলেন। এগুলো মানুষ বুঝছে। যত এই ধরনের কথা আপনি বলবেন সনাতনীরা তত একটাট্টা হবে। যারা এত ধর্ম নিয়ে ভাবতো না, নিজেরা লিবারাল ভাবতো, সেই লিবারাল হিন্দু সমাজও এবার একটাট্টা হচ্ছে। কারণ অনেকে বলছেন যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। রুটি কাপড়া মাকারের বিষয়টা আছে, কিন্তু ধর্ম আমরা ধারণ করি, দ্বিধাতুযুক্ত অনট প্রত্যয়, তাকে বাদ রেখে কিছু হবে না, হবে না। এটা আমাদের আস্থার বিষয়, বিশ্বাসের বিষয়। রুটি কাপড়া মাকান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের আস্থার বিষয়টাও একই রকম গুরুত্বপূর্ণ। সেটাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা তো চলে না। শুধু ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য যা খুশি বলা হবে, আর বাংলার তথাকথিত চটি চাটাকুল চুপ করে থাকবেন। তারা চুপ করে থাকতে পারেন, এটোকাটা কমিটির চেয়ারম্যান হবেন, কলাটা বুলোটা পাবেন, কোনো একাডেমির চেয়ারম্যান হবেন, এপাং ওপাং ঝপাংকে সর্বশ্রেষ্ঠ কবিতা বলবেন। অনেকে আবার রবীন্দ্রনাথের জন্মদিনে এমন আবেগতাড়িত প্রবন্ধ লেখেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে বলেন এপাং ওপাং ঝপাং নাকি বড় কবিতা। তাদের কাছ থেকে বাংলার মানুষ কিছু আশা করে না। কিন্তু আমরা যারা এই বাংলায় জন্মেছি, এই বাংলাতেই পঞ্চভূতে বিলীন হব, তাদের কাছে দুঃখের দিন, বিষাদের দিন, গ্লানির দিন। এই আত্মগ্লানি দূর করার উপায় কি? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। শুধুমাত্র কয়েকটা ভোট আর আসন পাওয়ার জন্য এই পর্যায়ে নির্বাচনী কাজিয়া নামতে পারে? বিরোধী দলনেতা এই সরকারের ঘুম কেড়ে নিয়েছেন, ভয় পায় শুভেন্দুকে, এরা ভয় পায়। তাই যত শুভেন্দুকে বিপদে ফেলার চেষ্টা করবে, চক্রান্ত করবে, ততই শুভেন্দুর গ্রহণযোগ্যতা বাড়বে। জ্যোতিবাবু বিধানবাবুর বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন, তাই বাঙালি ভদ্রলোক জ্যোতিবাবুকে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিল, শ্রদ্ধা করত, বিধানবাবু স্নেহ করতেন। দিনকালটা আলাদা ছিল, কিন্তু বিধানবাবুর বিরুদ্ধে জ্যোতিবাবুর লড়াই বিধানসভার ভিতরে বাইরে কোনো কম্প্রোমাইজের জায়গা ছিল না। সে আজ থেকে 60 বছর আগের কথা। কিন্তু ওই লড়াইয়ের মানসিকতাটা জ্যোতিবাবু কিন্তু ওই সময় দেখেছিলেন, স্বাধীনতার পর থেকে। আপনি যতদূর মনে পড়ে বলে জ্যোতিবাবুর একটা আত্মজীবনী আছে, পড়ার সুযোগ হলে দেখবেন। শুভেন্দুও কিন্তু এই আপোষহীন মনোভাব দেখাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। আমি জ্যোতিবাবুর সঙ্গে শুভেন্দুর তুলনা করছি না, কেউ ভুল বুঝবেন না। শুভেন্দু অন্য জেনারেশনের রাজনৈতিক নেতা, জ্যোতিবাবু অন্য জেনারেশনের রাজনৈতিক নেতা, কিন্তু বিরোধী নেতা হিসাবে শুভেন্দু কিন্তু সফল। সেই জন্যই শুভেন্দুকে বারবার করে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এবার তাতে শুভেন্দুর গ্রহণযোগ্যতা বাড়ছে। 1 ইঞ্চি জমিও ছাড়বে না বলে দিয়েছে, আইনের সাহায্য নিচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, জনদেবতার কাছে সমস্ত কিছু বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম আপোষহীন ছিলেন সিপিএম এর বিরুদ্ধে, তার ডিভিডেন্ড তিনি পেয়েছিলেন, সময় লেগেছিল। শুভেন্দু কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এরকম আপোষহীন, তাই তাকে নানাবিধ চক্রান্তের খেসারত দিতে হচ্ছে এবং আগামী দিনে হবে। আর দেয়াল লিখন শাসক দল পড়ে ফেলেছে যে বিপর্যয় অবশ্যম্ভাবী। তাই দাঁত নোখ বের করে শেষ দিকের নির্বাচনগুলোতে কিছুটা যদি খেলা ঘোরানো যায়, সেটাই তাদের একমাত্র প্রচেষ্টা।